এখনকার যে জেনারেশন, সেই জেনারেশন থেকে হুমায়ুন বহু দূরবর্তী হয়ে যায় নাই, এবং আমরা বরং সিদ্ধান্ত নিলাম যে আরও কন্টেম্পোরারি হয়ে ওঠার যথেষ্ট পটেনশিয়াল হুমায়ুনের সাহিত্যকর্মে এবং নানান ধরনের উৎপাদনের মধ্যে আছে। শুভেচ্ছা, আমি সুমন রহমান। আজকে আমার সাথে উপস্থিত আছেন মোহাম্মদ আজম। আমরা ঢাকা স্ট্রিমে এসেছি। আজকে আমরা আলাপ করব হুমায়ুন আহমেদ নিয়ে। আজকে 19শে জুলাই হুমায়ুন আহমেদের মৃত্যুদিন। তো তাকে স্মরণ করব, কিন্তু স্মরণ করার প্রক্রিয়াটা হবে বিশ্লেষণাত্মক। বিশ্লেষণাত্মক হওয়ার একটা সঙ্গত কারণ আছে। প্রথম কথা হচ্ছে, মোহাম্মদ আজমের হুমায়ুন আহমেদ নিয়ে একদম ফুল লেংথ গবেষণা আছে, প্রকাশনা আছে। আমিও খানিকটা লিখেছি নানান সময় হুমায়ুন নিয়ে। আর আপনার তো মনে নিশ্চয়ই আছে, আপনি 2012 সালে একটা ব্যাপক একটা আয়োজন করেছিলেন। এটা আমি বলবো যে এটা ওই সময় একটা খুবই অভাবনীয় বিষয় ছিল। এই জন্য অভাবনীয় যে হুমায়ুন আহমেদ সম্পর্কে নর্মালি আমাদের ধারণা হচ্ছে সাহিত্যের যে মেইন স্ট্রিম, তিনি মেইন স্ট্রিমের বাইরের লোক। মেইন স্ট্রিমের বাইরের লোক, আর আমাদের পরিচয় হচ্ছে আমরা এক ধরনের সিরিয়াস সাহিত্যিক। তো হুমায়ুন আহমেদ নেসেসারিলি আমাদের সিলেবাসের বাইরে, এরকম একটা ধারণা অন্যদের মনে ছিল। আমাদের কি ছিল সেটা তো আমরা আসলে পরে বলেছি। তো আপনি যখন প্রথম আয়োজন করলেন হুমায়ুন আহমেদের পঠন বা এরকম একটা নাম দিয়ে, হুমায়ুন আহমেদ পাঠ, যেখানে আসলে কথা বলতে আসলেন বাংলাদেশের অনেক বিখ্যাত এবং সাহিত্য, সংস্কৃতি, নাটক, সিনেমায় অনেক ভালো কন্ট্রিবিউট করেছেন এমন বড় বড় ব্যক্তিত্ব, তখন মানুষ স্বভাবতই খুব আশ্চর্য হলো যে এরা হুমায়ুন আহমেদ নিয়ে কথা বলবেন কেন। তো এটা আমি যদি আপনার কাছে শুনতে চাই যে আপনি এই আয়োজনটি যে করেছিলেন, তার পিছনে আপনার কি চিন্তা ছিল? ওই একজাক্টলি আপনি যেটা বলেছেন সেটাই। মানে আমাদের জেনারেশনে আমরা হয়তো একটু কেউ ভিন্ন চিন্তা নিয়েই বেড়ে উঠেছি, কিন্তু আমাদের আগের জেনারেশনে, মানে হুমায়ুন যেই সময়ের লেখক 1970s, সেই সময়ে তো আসলে প্রথম দিকে হুমায়ুনকে আসলে খুব সিরিয়াস লেখক হিসেবেই লোকে নিয়েছিল। তখন কিছু লেখালেখিও হয়েছিল, কিন্তু তিনি যখন মার্কিন মুলুক থেকে ফিরে এলেন, আবার নতুন করে শুরু করলেন, এবং তখন আগে আমি সেইভাবে ভাবতে পারতাম না, কিন্তু এখন আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে যে আমাদের এখানে বিশেষভাবে সিরিয়াসনেসের একটা ভিন্ন মাত্রা তৈরি হয়েছিল। ধরেন একদিকে লিটল ম্যাক, আরেকদিকে ধরেন যে কলকাতার সাহিত্যকর্মের সঙ্গে আমাদের এখানকার সাহিত্যকর্মের একটা সমান্তরালতা তৈরি হচ্ছে। আরেকদিকে ধরেন বানান লিপিবদ্ধ হচ্ছে, উচ্চারণ বিধিবদ্ধ হচ্ছে, মানে একটা সিরিয়াস আবহাওয়া আর কি। সেটার অন্য সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপট আছে, আমরা এই আলোচনা সেদিকে না যাই। ঠিক ওই সময়ে যখন হুমায়ুন, মিলন, মনিরুল হাসান সাবের এরা জনপ্রিয় লেখা লিখছে, তখন এটাকে আসলে কিভাবে নেবে, এটা নিয়ে আমাদের ভদ্রলোক সমাজ কিন্তু একটু ঝামেলার মধ্যে পড়ে গেল। ঠিক আছে, ওরা ওই জেনারেশন আসলে পারে না শেষ পর্যন্ত। আমাদের জেনারেশনে কেউ নানান কারণে, আমরা হয়তো সময় থাকলে পরে একটু ব্যাখ্যা করব, যে হুমায়ুনকে যে আসলে সিরিয়াসলি পাঠ করা দরকার, এবং পাঠ করার অনেকগুলো পদ্ধতি আসলে আছে, এখন সারা পৃথিবীতে আছে, আমাদের এখানে খুব কম চালু, কম জোর, কিন্তু আছে। ওটা আমরা আসলে উপলব্ধি করতে পারতাম। কিন্তু ওই যে জনপ্রিয় সাহিত্য, উপন্যাস, জানেন যে একটা উপন্যাস বলে একটা শব্দ চালু হয়েছিল, প্রধানত হুমায়ুন আজাদ চালু করেছিলেন, কিন্তু অন্যরাও ব্যবহার করতো। এসবের প্রচন্ড তোপের মধ্যে হুমায়ুনকে যে আমরা কিভাবে পড়বো বা কতটা পাত্তা দেব, মূল্য দেব, এই ব্যাপারগুলো আসলে খুব স্যাটেল ছিল না। ঠিক এই জায়গাতেই আসলে আমার ওই চিন্তাটা এসেছে, যে আমরা প্রোগ্রামটা করেছি, এটা ঠিক স্মৃতিচারণমূলক নয়, এটা একটা বিশ্লেষণমূলক একটা প্রোগ্রাম। 3 দিন ব্যাপী আমরা কয়েকটা সেশনে প্রচুর প্রবন্ধ পঠিত হয়েছিল, এবং আমরা চেয়েছিলাম যে হুমায়ুন যে নানান মাত্রা থেকে সিরিয়াসলি পাঠ করা যায়, এই বার্তাটা সবাইকে দিতে। আমি জানি না সেটাতে আমরা কতটা সফল হয়েছিলাম, কিন্তু আমাদের লক্ষ্য এটাই ছিল। না, এটা প্রচুর পরিমাণ ট্র্যাকশন পেয়েছে ডেফিনেটলি। আমার যেটা মনে আছে যে সোশ্যাল মিডিয়াতে তখন তো ফেসবুক এত এখনকার মতো এত জনপ্রিয় না, তারপরেও যে পরিমাণ শেয়ার হয়েছে বা এটা পত্রিকাতে এসছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অডিয়েন্স। প্রত্যেকটা সেশন আমার যতখানি মনে আছে যে ওই ডাকসুর যে মিলনায়তন, এটা প্রায় ভরা থাকতো, এবং তর্ক হয়েছে, কিছু বিরুদ্ধ মত এসছে। মানুষ, আমার কাছে মনে হচ্ছে যে ওটা ছিল প্রথম একটা ঘটনা যেখানে হুমায়ুনকে পাঠ করার ব্যাপারে মানুষের একটা প্রস্তুতি তৈরি হয়েছে, সাধারণ মানুষের, যে না,
হুমায়ুনকে পাঠ করতে হবে, মানে পাঠ বিশ্লেষণ অর্থে, মানে পড়া অর্থে না। তো এইটা কিন্তু এর আগে এই ভাবনাটা ছিল না। এবং আপনি ঠিক বলেছেন যে ওখানে যে আসলে হুমায়ুনকে যদি আমরা পপ কালচারের আইকন হিসেবে ধরি, মানে হুমায়ুন ডেফিনেটলি লেখক, কিন্তু হুমায়ুন তো নাট্যকারও, হুমায়ুন চলচ্চিত্রকার, হুমায়ুন গানও করেছেন, নানান নানান গান রকমের লিখেছেন, গান করেছেন, লিখেছেন, করিয়েছেন। করিয়েছেন। হ্যাঁ। সো এই যে সবকিছু মিলে একটা কমপ্লিট প্যাকেজ, এই কমপ্লিট প্যাকেজ বলে তাকে আমরা একটা আইকন হিসেবে শনাক্ত করতে পারি। এবং এই আইকন ছিলেন বলে কিন্তু আমাদের ওই আলোচনা, আপনার মনে আছে যে এখানে চলচ্চিত্রকার ছিলেন, নাট্যকার ছিলেন, সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন। তো এতগুলো লোক হুমায়ুন আহমেদকে নিয়ে আলোচনা করতে এসছে। তো এটা যে টেকিং পপুলার কালচার সিরিয়াসলি, মানে আমার মনে আছে যে এর আগে আমরা পপ কালচার নিয়ে একটা খুব সিরিয়াস বইয়ের পরিকল্পনা করলাম, এবং বইটা একটা বাংলাদেশে খুব সিরিয়াস পাবলিশারকেও দেওয়া হলো। বইটা পাবলিশার, মানে আমরা লেখক হিসেবে তো একেবারে খারাপ না, মানুষ আমাদেরকে মান্যগণ্য করে, কিন্তু বইটা কিন্তু তারা পরিকল্পনাটা নস্যাৎ করে দিলেন, বললেন না এইগুলা কি, এইগুলা কি বই হয় নাকি। তো সেইখানে আপনার ধরেন হুমায়ুনকে আমরা পড়ছি নানা রকম থিওরির দিয়ে, মানে ধরা যাক গ্রামশিয়ান থিওরি, এই থিওরি সেই থিওরি, আপনার ওই আলোচনাগুলো মনে নিশ্চয়ই আছে। সো আমি স্ট্রাকচারালিজম এবং সেমিওটিক্স দিয়ে হুমায়ুনকে ব্যাখ্যা করেছিলাম। আপনি তো পরে আস্ত বই লিখলেন হুমায়ুনকে নিয়ে, হুমায়ুন আহমেদের সাংস্কৃতিক রাজনীতি। তো এবং এই বইটারও যথেষ্ট প্রভাব বাজারে আছে। তো আপনি যদি এই বইটা সম্পর্কে, আপনার বইয়ের মূল প্রতিপাদ্য সম্পর্কে বলেন। হ্যাঁ, এটা হলো যে আমি আসলে যেটা চাচ্ছিলাম সেটা হলো যে হুমায়ুন ঠিক মতো বিশ্লেষিত হয় নাই, এবং কিভাবে বিশ্লেষণ করা যায়, অথবা যদি আমি নিজে থেকে কিছু বিশ্লেষণ হাজির করি তার রূপটা কি হতে পারে, এটার একটা সামগ্রিকতা হাজির করতে আমি চেয়েছিলাম। এখন সমস্যাটা কোথায় হয়েছে দেখেন, ওই যে আমি যেটা বললাম যে হুমায়ুন যখন 1970s প্রথম শুরু করলেন তখন কিন্তু তিনি সংবর্ধিত হয়েছিলেন, তার সম্পর্কে কিছু ভালো লেখাপত্র কিন্তু তখন হয়েছিল দুই একটা। কিন্তু 80-র দশকে ওটা একদম পাল্টে গেল। এখন ধরেন আপনি মাসুদ রানা কিংবা সেবা প্রকাশনের ব্যাপারটা, মানে উইথ ইটস হিউজ কন্ট্রিবিউশন, আপনি একটু হিস্ট্রি থেকে আড়ালে রেখে দিতে পারেন, কারণ আপনি বলেন যে রিডারশিপ অত পাকা নয়, এটা সমালোচনা সাহিত্যে ঢুকতে পারে না, সিরিয়াস সাহিত্যে ঢুকতে পারে না। হুমায়ুনের ক্ষেত্রে প্রবলেমটা হলো দুইটা খুব বড় প্রবলেম যেটা বাংলাদেশ ফেস করেছে। একটা প্রবলেম হলো হুমায়ুন তো আবার সিরিয়াস সাহিত্যিক এবং অনেকগুলো ভালো সাহিত্যকর্ম লিখেছেন। তার উপন্যাস এবং গল্পের ক্ষেত্রে তো প্রায় কেউই না করে না যে হুমায়ুন একজন প্রথম শ্রেণীর ছোট গল্পকার। উপন্যাসের ক্ষেত্রে কিছু সন্দেহ আছে, কিন্তু বহু লোক স্বীকার করে যে তার বেশ কিছু ভালো লেখা আছে। তাহলে একটা হলো সিরিয়াস সাহিত্যিক, তাহলে আপনি এটাকে আর ফেলে দিতে পারছেন না। আরেকটা সমস্যা আছে, সেটা হলো যে হুমায়ুন তো খুবই মেইন স্ট্রিম ক্যারেক্টার, ওটা কিন্তু ভাবতে হবে। আপনি যখন ধরেন একজন জনপ্রিয় সাহিত্যিক রোমেনা আফাজ মরে গেল, আপনি ঢাকায় আমি পত্রপত্রিকা আমি সংবাদই দেখলাম না, অথচ আমি লিখেছি পরে যে আমাদের এখন যারা সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত এদের মধ্যে হার্ডলি আপনি কাউকে পাবেন যে দস্যু বনুর পড়ে নাই। তার মানে এটা একটা অকৃতজ্ঞতা জনিত একটা ব্যাপার আছে এর মধ্যে। এখন হুমায়ুনকে আপনি কিন্তু সেটাও করতে পারছেন না। রোমেনা আফাজ লেখা হচ্ছে বগুড়া থেকে, হুমায়ুন হলো আপনার বিটিভি, একমাত্র বিটিভির দখল করে আছে। হুমায়ুন হলো আপনার সিনেমা তৈরি করছে একের পর এক, এটা খুবই মেইন স্ট্রিম, প্রকাশনা ব্যবসাটা তার দখলে। এক্স্যাক্টলি। মোর ওভার যে প্রকাশনা ব্যবসা, বইমেলা হলো আপনার এন্টার যে সংস্কৃতি করে খান আপনি, হ্যাঁ, সেটা একটা সেন্ট্রাল ডিসপ্লে প্রকাশ, ওটাতে প্রধান চরিত্র হলো হুমায়ুন আহমেদ। কি ঘটনাই না ঘটতো, নিশ্চয় মনে আছে আপনার। এখন যারা নতুন বয়সে কম নবীন, তারা হয়তো ব্যাপারটা ভাবতেই পারবে না যে আসলে বইমেলায় কি ঘটনা ঘটতো হুমায়ুনকে কেন্দ্র করে। হ্যাঁ, যে লম্বা লাইন ধরছে, বই শেষ হয়ে যাচ্ছে, তারপরে লোকে আক্রমণ করছে স্টল, হ্যাঁ, হুমায়ুন টানা কয়েক ঘন্টা অটোগ্রাফ দিয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে হলো আপনি একদিকে মানে ঢাকার মধ্যবিত্ত, ঢাকার বুদ্ধিভিত্তিক সমাজ, ঢাকার সিভিল সোসাইটি হুমায়ুনকে নিয়ে একটা মারাত্মক টর্চারের মধ্যে ছিল। একদিকে সে এটাকে প্রান্তীয় বলে ফেলতে পারছে না, কারণ তার যা কিছু সেন্ট্রাল, যা কিছু গৌরবের যেগুলো করে সে খায় ওগুলো দখল করে আছে হুমায়ুন। অন্যদিকে আবার হুমায়ুন এত জনপ্রিয় যে ও আসলে এটাকে জনপ্রিয়তার বাইরে সিরিয়াসলি নিতেও পারছে না। একটা দীর্ঘ সময়, প্রায় 20 বছর কিন্তু হুমায়ুন কিন্তু
আমি বলবো যে আমাদের যে প্রধান বুদ্ধিভিত্তিক জগৎ এটাকে একটা টর্চারের মধ্যে রেখেছিল, আমি এটা বলবো। তার সাস্টেইনেবিলিটি অ্যাজ এ পপুলার ক্যারেক্টার। তো এখন জেমস বন্ড যখন অবসলিট হয়ে গেল আফটার 1990s, মানে অর্থাৎ স্নায়ুযুদ্ধের পরে তো জেমস বন্ড নিজেই অবসলিট, তাহলে মাসুদ রানা অবসলিট হয়ে গেছে, মাসুদ রানা আরো আগেই অবসলিট হয়ে গেছে। তো তখন অ্যাকচুয়ালি আমাদের সামনে ক্যারেক্টার আকারে থাকলো হিমু। মানে আমরা যদি ক্যারেক্টার পূজা বা ক্যারেক্টার ওয়ারশিপ, যেটা আমাদের রিডারশিপ করে সবসময়, যে একটা ক্যারেক্টারকে আইডল মনে করে, তো আমাদের কাছে ইমাজিনারি ক্যারেক্টারগুলো পশ্চিমবঙ্গে যেমন ফেলুদা ছিল, শার্লক হোমসের একটা আর্কিটাইপ, তো এই এরকম কিরিটি রায়, বিভিন্ন ডিটেকটিভ। হিমু কিন্তু দেখেন এই এন্টায়ার আইকনিক ক্যারেক্টারগুলো থেকে একটা পরিষ্কার পোস্ট মডার্ন ডিপার্চার। হ্যাঁ, যে হিমু একটা অদ্ভুত ক্যারেক্টার, এবং হিমু আসলে কোনো প্রথাগত লজিক মেনটেনও করে না। এখন কাহিনী হচ্ছে, আপনাকে উপন্যাস লিখতে গেলে তো লজিক লাগবে, উপন্যাস তো একটা লজিক্যাল স্ট্রিম, কোনো না কোনো একটা লজিক্যাল স্ট্রিমে চলে। তো আমার তখন মনে হচ্ছিল যে হুমায়ুন যে এই হিমু ক্যারেক্টারটাকে ম্যানেজ করতেছেন, তো হিমু ক্যারেক্টারকে ম্যানেজ করার জন্য তাকে মিসির আলীকে আনতে হয়েছে, অ্যান্টিথেসিস, মানে লজিক্যাল স্ট্রিমটা যাতে মেনটেন করা যায়। তো আমার তখন মনে হলো যে হুমায়ুন যেভাবে হিমু ক্যারেক্টারটা ম্যানেজ করছেন, এবং আমরা যদি স্ট্রাকচারালি হিমুকে অ্যানালাইজ করি, আমরা দেখব যে হিমু অ্যাকচুয়ালি আমাদের এই বাংলা সাহিত্যে যতগুলো ক্যারেক্টারাইজেশন ঘটেছে, অর্থাৎ সিরিয়াল উপন্যাসের বা ন্যারেটিভের যে ক্যারেক্টারাইজেশন, হিমু কমপ্লিট ডিপার্চার। এবং যে কারণে আমার ধারণা যে হুমায়ুন আমাদের দেশে তো বটেই, আমার ধারণা আমাদের দেশের থেকে উনি বেশি সিরিয়াস মনোযোগ আগে পেয়েছেন কলকাতায়। কলকাতার লোকজন তাকে আরো কৌতূহলের সাথে পড়েছে, মানে ওখানে কিন্তু সুনীল বা শীর্ষেন্দুর মতো খুব মানে পপুলার রাইটার অনেক ছিলেন, তারপরও তার বইয়ের ব্যাপারে তাদের একটা মারাত্মক আগ্রহ তৈরি হলো। এবং আমার ধারণা এটা হচ্ছে যে ঢাকাকে বোঝার ক্ষেত্রে, ঢাকার যে বিদ্যুৎ সমাজ, এই বিদ্যুৎ সমাজকে এটা যে বদলে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না কেন? আমরা তখনও কিন্তু আসলে আমাদের উপন্যাসের যে জগৎ, ট্র্যাডিশনাল জগৎ, এই জগৎ থেকে বেরোতে পারছি না। আমরা হাসান আজিজুল হক বা ইলিয়াস এই লেভেলে আছে, অর্থাৎ আমরা কোনো না কোনোভাবে 60s একটা এক্সটেনশনের মধ্যে বসবাস করছি। তো আপনি যে হুমায়ুনকে, যখন আপনি হুমায়ুনের কালচারাল পলিটিক্স নিয়ে যখন আপনি লিখছেন, তখন কিন্তু আপনি পরিষ্কার ইঙ্গিতগুলো দিচ্ছেন যে বেসিক্যালি যে নতুন ঢাকা, এই যে নতুন মধ্যবিত্ত, তার যে আত্মপ্রকাশের যে জায়গাটা, এই জায়গাটা তো আসলে আমাদের প্রথাগত উপন্যাস, প্রথাগত নাটক, সেগুলো আসলে তৈরি করতে পারছিল না। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বলবো যে হুমায়ুনের এই বৈশিষ্ট্যটা খুব অন্যরকম। আমি বলবো না যেটা শ্রেষ্ঠ, আমাদের এখানে খারাপ ভাবা হতো, কিন্তু সেটা একটা বাজে চিন্তা। আমি বলবো না যেটা শ্রেষ্ঠ, কিন্তু এটা খুব অন্যরকম। কিরকম অন্যরকম? সেটা হলো ওই যে ঢাকার পরিচয়টা, বাংলাদেশের পরিচয়টা বললেন, এটা হুমায়ুনের লেখার মধ্যে প্রায় অন্য যে কোনো লেখকের চেয়ে ভালোভাবে আছে, গভীরভাবে আছে, এটা আমি সবসময় বলবো না, কিন্তু ভালোভাবে আছে। সেটার কারণ হলো হুমায়ুন কিন্তু এক ধরনের ইডিওলজিক্যাল এবং পলিটিক্যাল বায়াসনেস ছাড়া জীবনকে দেখতে পারতেন। এটা একটা বিরাট সক্ষম, লেন্স ছিল না। এক্স্যাক্টলি দ্যাট। মানে হুমায়ুনের মানুষকে দেখার একটা ব্যক্তিত্ব ছিল, কিন্তু তার মধ্যে একটা ওপেননেস ছিল। আমি ব্যাখ্যা করেছি যে এটা একটা দারুণ লিবারেল পজিশন, ঠিক আছে? এখন ধরেন লেন্স দিয়ে দেখা যে খারাপ তা নয়, যে কেউ তার লেখার যে কোনো অংশ পড়লে নাম ধাম বাদ দিয়েও পরিষ্কারভাবে বলতে পারবো যে হুমায়ুন আহমেদের লেখা। সেটা শুধু গদ্যের জন্য নয়, সেটা আসলে মানুষ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির জন্য। কিন্তু এটা একটা ইডিওলজি কিংবা কোনো একটা ফ্রেমওয়ার্ক দ্বারা আসলে নিয়ন্ত্রিত ছিল না। আমি বলবো যে এটা একটা অসামান্য ক্ষমতা, যেটা বাংলাদেশের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ বাংলাদেশে বেশিরভাগ বড় লেখক যারা, আর তারা আসলেই বড় লেখক, কিন্তু তাদের আসলে এই ধরনের বিশেষ দৃষ্টিভঙ্গি, বিশেষ ইডিওলজিক্যাল বায়াসনেস, পলিটিক্যাল বায়াসনেস, এই ব্যাপারগুলো ছিল। হুমায়ুনের ওটা না থাকার কারণে হুমায়ুন অনেক সাদা চোখ দিয়ে বাংলাদেশের মানুষকে দেখতে পেরেছেন, বিশেষ করে নাগরিক মধ্যবিত্ত। কিন্তু আমরা খেয়াল করবো যে হুমায়ুন আসলে গ্রামীণ মধ্যবিত্ত এবং গ্রামীণ এবং নাগরিক দরিদ্র মানুষদেরও কিন্তু দুর্দান্ত সব ছবি এঁকেছেন। এটার জন্য তাকে মার্কসিজম আশ্রয় নিতে হয় নাই, এটার জন্য তাকে লিবারেল হিউম্যানিস্টিক অ্যাটিটিউড থেকে দরিদ্র মানুষদের জন্য সহানুভূতি বিলাতে হয় নাই। এগুলো খুব বড় ক্ষমতা, আমরা হয়তো এখন সবটা সেটা ব্যাখ্যা করব না, কিন্তু এই জিনিসটা থাকার কারণে বাংলাদেশের পরিচয় খুব অসাধারণভাবে আছে। যেমন আমি নি বলে তার যে একটা ফ্যান্টাসি ধরনের রচনা আছে, আমি এটাকে খুবই উঁচু মূল্য দিই।
হুমায়ুন কিন্তু ফ্যান্টাজি রচনায় অসাধারণ ছিলেন। এর চেয়ে ভালো আর মনে হয় বাংলাদেশে হয়নি আর বাংলা ভাষায় বাংলা ভাষায়। হুমায়ুনের মতো এত ভালো ফ্যান্টাসি আসলে আর কেউ লেখে নাই। এই কথাটা আলাদা করে বলা হয় না, কারণ আমাদের এখানে ট্র্যাডিশনাল অ্যাস্থেটিক্যাল সেন্সের কারণে ফ্যান্টাসি ধরনের রচনাকে একটু গৌণভাবে দেখা হয়, কিন্তু আসলে এগুলোর মধ্যে ব্যক্তিত্ব তৈরি করার জন্য লেখকতার যে পারঙ্গমতা দরকার, বিশেষ করে ইমাজিনেটিভ যে ক্যাপাবিলিটি দরকার, এটা কিন্তু খুবই রেয়ার ঘটনা। তো ওই নি সম্পর্কে আমি অন্য লেখা লিখেছি, কিন্তু এক জায়গায় মন্তব্য করেছি যে নিতে মফস্বল শহরের যে বিবরণ আছে, এটা কিন্তু একটা ক্লাসিক বিবরণ। আপনি বাংলাদেশের মফস্বল সম্পর্কে 80s একটা থানা শহর সম্পর্কে জানতে চান, আপনি কই পাবেন? আমাদের একটা দুর্ভাগ্য যে আমাদের বড় লেখকেরা ওই যে তারা একটু মহৎ বৃহৎ ইডিওলজি নিয়ে ব্যস্ত থাকার কারণে তাতে ভালো শস্য ফলেছে, কিন্তু অনেক কিছু বাদ গেছে। এই বাদ যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা হলো এটা। ঠিক আছে, তার মানে ওই যে আপনি বললেন যে হুমায়ুন বাংলাদেশকে, ঢাকা শহরকে খুব চমৎকারভাবে আঁকতে পেরেছেন। আমি যেমন হিমু সম্পর্কে লেখার সময় এটা যোগ করেছি যে হিমু হলো ঢাকা শহরকে বোঝার জন্য একটা সময়, অন্তত 2 দশক বোঝার জন্য আনডাউটেডলি বেস্ট এলিমেন্ট। তার মতো হাঁটে, ঠিক আছে, ও হাঁটে, রাস্তায় হাঁটে, ও ওখান থেকে ওখানে যায়, ওখানে যায়, হ্যাঁ, ও পার্কে ঢুকে যায়, ঘুমিয়ে পড়ে, মানে ও তো রাস্তায় আছে, ও ঘরে কম, রাস্তায় আছে। ফলে না চাইলেও আপনি সেখানে সে শহরের পরিচয় দিচ্ছে, রাস্তার পরিচয় দিচ্ছে, মানুষের পরিচয়, এবং শহরটাকে সে হিউম্যানাইজ করছে একদম মারাত্মকভাবে। মানে এটা তার সাথে থাকা পুলিশের ক্যারেক্টারটা বদলে যাচ্ছে। মানে উপন্যাস নেসেসারিলি যে সবসময় বাস্তবতার প্রতিবেদন হাজির করবে তা তো না। সে এমন একটা জগৎ, এমন একটা ইমাজিনেটিভ ওয়ার্ল্ডে আমাদের নিয়ে যাচ্ছে যেটা একই সঙ্গে বাস্তব, একই সঙ্গে খুবই হিউম্যানাইজড। হ্যাঁ, তো এটা কিন্তু হিউমার একটা বড় বৈশিষ্ট্য ছিল। কিন্তু আপনি যেটা মতাদর্শিক জায়গাটা, ওটা আমার মনে হয় যে এই জায়গাটাতে আমরা আরেকটু আলাপটা বিস্তৃত করতে পারি, বিকজ একটা সময় আমার মনে হচ্ছিল 90s বা 2000-এর দিকে, যখন হুমায়ুন আহমেদ ফিনোমেনন হয়ে গেছেন, কিন্তু সাহিত্য পুরস্কারগুলো তাকে অ্যাভয়েড করা শুরু করেছে, তিনি সাহিত্য পুরস্কার পাচ্ছেন না। তো তার জন্যে তার একটা আমি তো যেহেতু তার সাথে মিশিনি বা তার সাথে আমার পরিচয় নেই, কিন্তু যারা মিশতেন তারা বলতেন যে তিনি বিষয়টি চাইতেন, কথা সত্য মিথ্যা জানি না, কিন্তু তিনি বিষয়টি চাইতেন যে তাকে সাহিত্যিকভাবে স্বীকৃতি যাতে দেয়া হয়। কিন্তু সাহিত্যিক স্বীকৃতি যারা দিতেন, মানে যারা গেট কিপার ছিলেন, তাদের আসলে ওই মতাদর্শিক লেন্সগুলো ছিল যে হুমায়ুনে তো আসলে বাম রাজনীতি নাই, মার্কসিজম নাই, শ্রেণী সংগ্রাম নাই। তো এই যে না থাকার বেদনা, এটা আসলে আমরা মানে ইভেন উপন্যাস পড়া মধ্যবিত্তের মধ্যেও কিন্তু, যেটা শিক্ষিত মধ্যবিত্ত যারা তখনকার লিটারারি এনভায়রনমেন্টটা কাইন্ড অফ নিয়ন্ত্রণ করতেন, তারাও কিন্তু এটা নানানভাবে বার্তাটা হুমায়ুনকে পৌঁছে দিয়েছেন, লিখে বা অথবা বলে নানানভাবে। যে হুমায়ুন একসময় আসলে এটা আমার ব্যক্তিগত মতামত যে অবচেতনভাবে তৈরি হলেন যে বাংলাদেশের উপন্যাসের যে মহত্তর এলিমেন্টগুলো, সেগুলোকে তিনি আসলে মতাদর্শিক পরিসরে ডিল করার চেষ্টা করবেন। আমার মনে হয় যে হুমায়ুনের এন্টায়ার সাহিত্যিক ক্যারিয়ারে যে দুর্ঘটনাগুলো ঘটেছে তারপরে ঘটেছে, এবং তিনি যখন আসলে ওই যে এক রাতে উপন্যাস লিখেছেন, সেগুলোই তার সেরা উপন্যাস। আপনি এক রাতে লিখেছেন, আপনি 1 ঘন্টায় পড়ে ফেলেছেন, বাট এটার একটা ইনর্মাস ইম্প্যাক্ট আছে, রিডারশিপ তৈরি হয়েছে। কিন্তু যখন তিনি ভাবা শুরু করেছেন যে আমাকে একটা খোয়াবনামা লিখতে হবে, আমাকে একটা মোটা উপন্যাস লিখতে হবে অন সার্টেন একটা কলোনিয়াল পিরিয়ড, হুমায়ুন কিন্তু করতে পারতেন না। হুমায়ুন বড় উপন্যাস না ডিল করতে পারেন নাই, তিনি পারতেন না। হ্যাঁ, হুমায়ুনের বেস্ট লেখাগুলো বেসিক্যালি নভেলা, ছোট লেখা, ছোট বড় গল্প বলতে পারি আমরা। এটার একটা না নভেলাই বলি, ধরেন এটার একটা অ্যাস্থেটিক্যাল একটা ব্যাপার আছে যে তিনি যেই চরিত্র যেভাবে দাঁড় করাতেন, কাহিনী যেভাবে ফ্রেম করতেন, তাতে এটা নভেলাতে গিয়ে শেষ হতো। কিন্তু এই ধরনের অন্তত আমি তালিকা দিয়েছি যে অন্তত 20টা লেখা আছে হুমায়ুনের যেগুলো বাংলা সাহিত্যের মাস্টারপিস হবে। আমি ধরেন হুমায়ুন তো অসাধারণ, মানে যেটাকে আমরা মহৎ সাহিত্য বলি, হাই আর্ট বলি, হুমায়ুনের তো এই ধরনের অসাধারণ সব লেখা আছে। আমি গল্পের কথা বলছি না, গল্পের সংখ্যা প্রচুর, সেটা মোটামুটি স্বীকৃত। কিন্তু নভেলার ক্ষেত্রে আমি কতগুলো ব্যাখ্যা করেছি। আমি সবচেয়ে গুরুত্ব দিই হলো ধরেন
এই বসন্তে বলে অপেক্ষাকৃত কম পরিচিত একটা লেখাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, সবচেয়ে লম্বা করে লিখেছি। এটা ফিলসফিক্যালি অসাধারণ। কিন্তু অপেক্ষাকৃত পরিচিত একটা বইয়ের কথা বলি, ধরেন 1971। 1971। তো 1971 তো আসলে এটা সম্পর্কে একটা গল্প চালু আছে, সেটা হলো যে তাকে বলেছেন কে, আব্দুর রাজ্জাক সম্ভবত, তাকে বলেছেন যে যেই বইয়ের নাম 1971 সেটা আপনি 60 পৃষ্ঠা 70 পৃষ্ঠা আঁটিয়ে ফেললেন। পরে পড়ার পর তিনি নাকি আবার তাকে বলেছিলেন যে আপনি পেরেছেন এবং আপনি কারো কথা শুনবেন না, আপনি নিজের মতো লেখেন। ঠিক আছে, এই যে নিজের মতো লেখা, এটা আসলে আমি দেখিয়েছি এবং আশা করছি অনেকেই খেয়াল করেছেন যে হুমায়ুনকে আসলে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে খুব বড় সাহিত্যিকে পরিণত করেছে। 1971 কি ঘটেছে দেখেন, 1971 একটা কাল্পনিক সময়ে এবং একটা কাল্পনিক স্থানে হুমায়ুন এমনভাবে একটা ফ্রেম করেছেন, এমনভাবে ক্যারেক্টারাইজেশন করেছেন, এমনভাবে যুদ্ধটা এবং যুদ্ধের পক্ষ বিপক্ষ সাব্যস্ত করেছেন, বিভিন্ন শ্রেণী পেশা এমনকি মতাদর্শে জারিত বিভিন্ন চরিত্র এমনভাবে নিয়ে এসেছেন যে এটা হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের একটা দারুণ মেটাফরিক্যাল প্রেজেন্টেশন। ইটস হাইলি রিয়েলিস্টিক অ্যান্ড এন্টায়ারলি মেটাফরিক্যাল। সো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে উপস্থাপন করার জন্য অ্যাস্থেটিক্যাল যে ভেঞ্চারে তিনি নেমেছেন এবং একই সঙ্গে তার যে ওই যে ছোট একটা ফ্রেমের মধ্যে দুর্দান্ত ঠাসা জিনিস রচনা করার যে অসামান্য দক্ষতা, এটার একটা কম্বিনেশনটা কিন্তু 1971 উপন্যাসে ঘটে গেছে। ঠিক আছে, ফলে সিরিয়াস ধরনের এই ধরনের লেখাপত্র তিনি করেছেন, কিন্তু লম্বা উপন্যাস হুমায়ুন আসলে কম ডিল করতে পারতেন। এটা আমাদের তার সমস্ত উপন্যাস দেখে এই সিদ্ধান্ত নিতেই হবে। হয়তো আপনি ঠিকই বলেছেন যে তিনি একটু লোভে পড়েছিলেন, কোন মানে এড়ানো মুশকিল। হ্যাঁ, এড়ানো মুশকিল। প্রকাশকের পুশ থাকতে পারে বা অনেক বিচারকের পুশ থাকতে পারে যে আপনি একটা, হয় না যে যেমন আমি গল্প লিখি, আমাকে লোকজন বলবে যে আপনি উপন্যাস কবে লিখবেন, আমাকে উপন্যাস কেন লিখতে হবে, আমি গল্প লিখছি, দ্যাটস মাই ফর্ম। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি প্রবন্ধ লিখবেন, আপনাকে বলবে যে আপনি গবেষণা কবে করবেন। এখন যার যে ফর্মে যে মানে ইয়ে করবেন, হুমায়ুন এত স্পিডি একজন লেখক, তিনি এত চমৎকার করে আসলে মানে হি ইজ এ স্টোরি টেলার অ্যাকচুয়ালি, তাই না? না, এখন খেয়াল করেন কি পরিমাণ ঝামেলার মধ্যে ছিল, তাকে সমালোচকরা ধুমিয়া গালিগালাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা বাদি ভাই, আপনি ওই তথ্য যেটা বলেছেন সেটা হলো হুমায়ুন কিন্তু সাহিত্য পুরস্কার প্রচুর পেয়েছে, যেটা পায় না সেটা হলো যে আমাদের ক্রিটিকদের কোনো আনুকূল্য। এক্স্যাক্টলি, আমাদের যে ধরেন প্রভাবশালী মর্যাদাপূর্ণ সেটার ইয়েটা হুমায়ুন পায় না, সেটা আমাদের জন্য ক্ষতিকর হয়েছে। আমরা হুমায়ুনকে ব্যাখ্যা বিশ্লেষণ করে যতটা কাজে লাগাতে পারতাম সেটা পারি নাই। কাজে লাগানোর কথাটা একটু বলি, আমি সেটা লিখেছি আমার বইতে, যে হুমায়ুন হলেন পপুলার লেখক। এখন পপুলার মানে কি, আসলে তো এটার কোনো তুলনা হয় না, অতুলনীয়। ধরেন লাখ লাখ বই বিক্রি হচ্ছে, ঠিক আছে, এবং হুমায়ুনের বই মেলায় আসছে কয়েকটা, যেদিন মেলায় আসছে সেদিন লোক ভেঙে পড়ছে, তাই না? তো এটা একটা অসাধারণ ব্যাপার। তো কেন জনপ্রিয় হয়? সেটা বছরের পর বছর, মানে এখনো মেলাতে হয়তো কোনো একটা মেলায় কোনো একটা পার্টিকুলার লেখক পপুলার হয়, ভাইরাল হয়, কিন্তু হুমায়ুনের ক্ষেত্রে 20 বছর টানা, মানে ওখানে আর কোনো কম্পিটিটর নাই। হ্যাঁ, এখন যে ব্যাপারটা হলো যে 80-র দশক থেকে, আমি আগের লোকদেরকে বেশি দোষও দিই না, কারণ তারা এটা কিভাবে পড়তে হবে সেটা ভালো জানতেন না। 80-র দশক থেকে সারা পৃথিবীতে কালচারাল স্টাডিজ সাংঘাতিক প্রভাবশালী হয়ে উঠলো এবং জনপ্রিয় সাহিত্য এবং জনপ্রিয় সংস্কৃতি এটা কিভাবে পড়তে হবে এটা লোকে ভালোভাবে জানলো। আমাদের দুর্ভাগ্য হলো হুমায়ুন সম্পর্কে যেহেতু আমাদের ভদ্রলোক সমাজ একটা ব্যাপক পরিমাণে ঘৃণা, প্রায় ঘৃণা জাগিয়ে রেখেছিল, ফলে এটাকে যে খুব চমৎকারভাবে পাঠ করা যায় এটা আসলে বহু লোক ভাবতেই পারেনি। আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা বিরাট লস হয়েছে, কারণ আপনি এই জনপ্রিয় সংস্কৃতি দিয়ে কিন্তু দেশের মানুষের আত্মাটা ধরতে পারবেন। কারণ একজন লেখক জনপ্রিয় হয় কেন? সে জনপ্রিয় হয় কারণ সে হলো সামষ্টিক মানুষের মনস্তত্ত্বকে এবং সংস্কৃতিকে সবচেয়ে গভীরভাবে এবং টু সাম এক্সটেন্ট অথেন্টিক্যালি তুলে আনতে পারে, ভাইস ভার্সা। এটাই আবার পাঠকরা পড়ে, দর্শকরা দেখে এবং তার মধ্যে দিয়ে সে এক ধরনের সেলফ ইমেজ ওর মধ্যে দেখতে পায়। তো এই যে হুমায়ুনকে বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষকে অপেক্ষাকৃত ভালোভাবে একটা ভিন্ন দিক থেকে দেখতে পারতাম, এটা ওই ভদ্রলোক শ্রেণীর ঘৃণা উৎপাদনের কারণে আসলে আমরা বলবো ডেফার্ড হয়েছে।
মুলতবি হয়ে এক্স্যাক্টলি এক ধরনের পোস্ট কলোনিয়াল দৃষ্টিভঙ্গি এসে পৌঁছালো। তারপরে হলো 80-র দশকে ওই যে সো কল্ড হায়ার্ড, কলকাতার সঙ্গে সমান্তরালতা ইত্যাদি যে প্রবল প্রতাপ ছিল তার একটু প্রতিক্রিয়াও কিন্তু 90-তে শুরু হলো। অনেক কিছু মিলে আসলে দৃষ্টিভঙ্গিটা পরিবর্তিত হচ্ছিল এবং 2000-এর পর থেকে এই দৃষ্টিভঙ্গি আসলে দ্রুত পরিবর্তিত হয়েছে। কিন্তু হুমায়ুন নিয়ে প্রথম দিকের কোনো একটা সিরিয়াস লেখা আপনার মনে পড়ে? না, দুই একটা কিন্তু আগেও লেখা হয়েছিল। ধরুন শওকত আলী লিখছে, ফর এক্সাম্পল। শওকত আলীর লেখা ছিল। ধরুন শওকত আলী লিখছে, একটা উদাহরণ দিচ্ছি আমি। এবং আগেও কিন্তু 1990-এর দিকে কিন্তু একটা সংকলনও বেরিয়েছিল যেখানে কয়েকজনের ভালো প্রবন্ধ ছিল। আর একদম শুরুতে তো বললাম যে সেটা ছিলই। হুমায়ুনকে আহমদ সফার, আব্দুর রাজ্জাকের এড়ানো খুব মুশকিল ছিল, কারণ হলো সেটা আসলে অত্যন্ত প্রতাপশালী ছিল এবং তার প্রথম 4-5টা বই তো অসাধারণ। ঠিক আছে, তো এখন আমার মনে হয় যে এটাও দেখা দরকার, সেটা তো একটা হুমায়ুনের সময় ছিল। এখনকার যে পাঠক শ্রেণী, বিশেষ করে নতুন সমাজ যারা হুমায়ুনকে সরাসরি পায় না, আমরা তো হুমায়ুনকে পেয়েছি। ধরেন আমি হুমায়ুনকে সরাসরি আমরা যেটাকে বলে মিট করি নাই, আমার সঙ্গে কথাবার্তা হয় না, কিন্তু আমরা ওই সময় বসবাস করেছি। কিন্তু আমরা ওই সময় বসবাস করেছি এবং আমরা মেলায় যেতাম, দূর থেকে দেখতাম যে ঘটনা চলছে। হ্যাঁ, এটা আমাদের জন্য। কিন্তু এখনকার যে পাঠক শ্রেণী, এটা তো আসলে হুমায়ুনকে সেভাবে ফেনোমেনা আকারে পায় নাই। ঠিক আছে, মানে ফেনোমেনা কি, আমরা একটু বই নিয়ে বেশি আলাপ করলাম, কিন্তু আমাদের একটা বড় আলাপ বাদ থেকে গেল যে হুমায়ুন তো নাটকেরও আইকন। রাইট, হুমায়ুনের একটা নাটক টেলিভিশনে প্রচারিত হচ্ছে, একমাত্র টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন, সেখানে হুমায়ুনের নাটক প্রচারিত হচ্ছে, রাস্তাঘাট ফাঁকা একদম। হ্যাঁ, এটা একমাত্র ক্রিকেট খেলার কোনো ফাইনাল হলে বাংলাদেশ এটা সম্ভব, তারপর ওটার চেয়েও বেশি। আমার পরিষ্কার মনে আছে যে আমি কোথাও কেউ নেই নাটকের যে ফাইনাল পর্ব, ওটা তো এটা দেখার জন্য এজিবি কলোনিতে গেছে আমার চাচার বাসায়, এবং আমি পথে আসলে আক্ষরিক করতে কোনো লোক দেখি নাই। আক্ষরিক করতে, এটা আমার নিজের অভিজ্ঞতা। আমার মনে আছে 1987 সালে এই সব দিন রাত্রি পুনঃপ্রচার হচ্ছিল, সকালবেলা দিত, শুক্রবার সকালে সম্ভবত প্রচারিত হতো, এবং বাজার খুব জনশূন্য থাকতো। এবং তখন তো টেলিভিশন কম ছিল, লোকে দল বেঁধে আসলে একটা টেলিভিশনের সামনে। তো এখনকার যে জেনারেশন, সেটা তো আসলে এই ফেনোমেনাটা, এই অসাধারণ ফেনোমেনাটা এটা মিস আসলে দেখে নাই। আমি মিস করবো মানে ওরা অনেক কিছু পাচ্ছে, ওই সময় এটা না পেলেও হয়তো আফসোস করবে না। কিন্তু আমরা যখন হুমায়ুনকে ব্যাখ্যা করতে যাই, হুমায়ুন যেমন একটা কমপ্লিটনেস, আমার এই সময়ের এই জেনারেশনের যে আইকন যারা আছে তাদের কথা যখন আমি ভাবি, তখন আমি দেখি যে মানে এখনকার জেনারেশন তো ফ্রেগমেন্টেড খুব, তাদের ফ্রেগমেন্টেড আমি খারাপ অর্থে বলছি, বৈশিষ্ট্য অর্থে, যে তাদের একটা ফ্রেগমেন্টেশন, তাদের একটা চিন্তার বৈশিষ্ট্য। কিন্তু হুমায়ুন যেমন একটা খুবই কন্টিনিউয়াস একটা ফ্লো যেটা সাস্টেইন করছে, ইউ আর ট্রাভেলিং উইথ হিম, তাই না? আপনি তার সাথে বছরের পর বছর ট্রাভেল করছেন, সেই বছর এটা দিচ্ছে, আপনি ওয়েট করছেন যে আগামী বছর সে হয়তো এটার একটা পরের পর্ব আনবে, বা ধরা যাক কোথাও কেউ নেই, আপনি বললেন যে কোথাও কেউ নেই, প্রোটাগনিস্ট বাকের ভাইয়ের ফাঁসি হবে। সো এন্টায়ার জাতি ওয়েট করছে এবং শঙ্কিত যে আসলে ফাঁসির রায় হয় কিনা। একটা ফিকশন কিভাবে রিয়েল হয়ে যেতে পারে, মানে এটা তো আসলে মানে এটা আপনি এখনকার কোনো রাইটার, কোনো পপুলার পপ আইকন তো আসলে এই ম্যাজিক দেখাতে পারবে না। আর এখনকার যে পপ আইকন যারা আছেন তারা খুবই এফিমেরাল, মানে এফিমেরাল ওই অর্থে যে খুব অল্প সময়ের জন্য জনপ্রিয় হন, না ধরেন ট্রেন্ড সেট করেন। সুমন ভাই, সেটাকে আমরা ধরেন এই তুলনাটা হয়তো নাও করতে পারি, তার কারণ হলো আমরা আমাদের এটা খেয়াল রাখা দরকার যে আমরা আসলে যখন হুমায়ুনকে পেয়েছি তখন আমরা একটা বই সংস্কৃতির মধ্যেই ছিলাম। ঠিক আছে, নাটক তার বইকে বেশি জনপ্রিয় করেছে, এটা নিঃসন্দেহে, কিন্তু আমরা বই সংস্কৃতির মধ্যেই ছিলাম। তখন আমরা সময় কাটানোর জন্য বই পড়তাম, অ্যামিউজমেন্টের জন্য বই পড়তাম। এখনকার জেনারেশন কমপ্লিটলি আসলে ভিজুয়াল ইমেজের মধ্যে আছে, ফলে ভিজুয়াল ইমেজের বৈশিষ্ট্য কিন্তু এটা, ভিজুয়াল ইমেজের পারসেপশন প্রসিডিউর কিন্তু এটা, যে সেটা এফিমেরাল হবে, ওটা একটা লং সাস্টেনেবিলিটি থাকবে না। হ্যাঁ, এটা কিন্তু এটার বৈশিষ্ট্যই, মানে তাত্ত্বিকভাবেই গত 100 বছর ধরে সিনেমা সম্পর্কে লোকে এই কথা বলে আসছে। মানে সেটা সে আবার রিজেনারেট করতে পারে, আবার তার কাছে ফিরে যেতে পারে, কিন্তু এটার পারসেপশন প্রসিডিউরটাই হলো যে এটা খুব এক্সট্রিমলি এঙ্গেজিং হয় না। না, কিন্তু একটা পপ পার্সোনালিটি, আমরা যদি হুমায়ুনকে একদম পপ পার্সোনালিটি হিসেবে চিন্তা করি, যিনি আসলে প্রধানত লেখক কিন্তু অনেকগুলো ভিজুয়াল মিডিয়া সবকিছু মিলে, কিন্তু তিনি পারসিস্ট করলেন ফর 2-3 ডিকেডস, মানে অলমোস্ট 3 ডিকেডস।
3 দশক ধরে তিনি স্থায়ী হয়ে থাকলেন, তাকে কেউ আসলে তার জায়গাটা কেউ চ্যালেঞ্জ করতে পারলো না, বা ওরকম কোনো ক্যারেক্টার তৈরি হলো না, কোনো পার্সোনালিটি তৈরি হলো না। আহ, এবং এর পিছনের কারণগুলো আপনি বলেছেন যে একটা বড় কারণ ছিল তার এম্পেরিক্যাল ইনসাইটস, হ্যাঁ, যে যে অভিজ্ঞতার জগৎকে তিনি তুলে এনেছেন উইদাউট এনি লেন্স, মানে কোনো তার উপন্যাস কোনো মতাদর্শিক প্রকল্প না। অ্যান্ড সাইমালটেনিয়াসলি হ্যাঁ। এক্সট্রিম ইমাজিনেটিভ ক্যাপাবিলিটি। হ্যাঁ, দুইটা জিনিস, একটা হচ্ছে রিয়েলিটি, যেটা স্টার্ক রিয়েলিটি উইদাউট এনি লেন্স, এবং সাথে একটা ফ্যান্টাসাইজড ইমাজিনেশন। সো এই দুইটার কম্বিনেশন তো মানে যে কোনো শিল্পের জন্য একটা আদর্শ। একদম রেয়ার ঘটনা, হ্যাঁ, rare আসলে ঘটনা। সারা পৃথিবীতে রেয়ার ঘটনা। রেয়ার ঘটনা ওটা। আপনি হুমায়ুন যে এতগুলো ক্যারেক্টার তৈরি করেছেন, সায়েন্স ফিকশন লিখছেন, ফ্যান্টাসি লিখছেন, আবার খুব রিয়েলিস্টিক জিনিস লিখছেন, এটা কিন্তু এই কম্বিনেশনের কারণে সম্ভব হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা আমার মনে হয় যে আপনি উপন্যাসিকদের সাথে যদি তুলনা করেন, ইভেন তার জেনারেশনের উপন্যাসিকরা কি করেন, উপন্যাসিকরা অতীতে বা উপন্যাস লেখার সময়কালে তারা রাজনীতি করতেন, তাদের রাজনীতি তাদের উপন্যাসকে প্রভাবিত করত, এবং তাদের একটা একটা এরকম একটা ডুয়াল, শিক্ষক এবং রাজনীতি দুইটা জায়গা থেকে আসলে তাদের ভূমিকা পালন করতে। হ্যাঁ, তারা তৈরি হতো না, এটা আমাদের একটু টিকা দিয়ে রাখা দরকার যে এটার ফলে যে ভালো সাহিত্য তৈরি হয় না তা না, সাহিত্য সেটা তৈরি তো হয় আছেই, হ্যাঁ, কিন্তু বৈশিষ্ট্য অর্থে বলছি বৈশিষ্ট্য আমরা। অর্থে। কিন্তু বৈশিষ্ট্য দেখেন, অর্থে। হুমায়ুন কিন্তু শিক্ষক, হুম। হুমায়ুন শিক্ষক, কিন্তু এটা আমরা প্রায় ভুলেই যাই। হুমায়ুন একটা- ভাই হয় আর কি। হ্যাঁ, হুমায়ুন একটা জলজ্যান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে তিনি ছেড়ে দিয়েছেন, সেটা ভিন্ন আলাপ। কিন্তু তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জলজ্যান্ত শিক্ষকও ছিলেন, তার শিক্ষক পরিচয় কিন্তু আসলে উঠেই আসে নাই। মানে হুমায়ুন আহমেদ এমন একটা জিনিস যে তিনি শিক্ষক কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি বিভাগে, কেউ কেয়ার করছে না। মানে ফলে ওই যে লেখকের যে পরিচয়টা, যেটা কলকাতার লেখকরা তৈরি করেছিলেন 60s-এ, যে লেখক একটা আলাদা আইডেন্টিটি, যে সকালবেলা উঠবে, লিখবে 2 পাতা, তারপর সে থামিয়ে হয় অফিস যাবে, না হয় বাজারে যাবে, না হয় চায়ের দোকানে যাবে, না হয় সুরিখানায় যাবে। এই তো, এটা হচ্ছে লেখকের চরিত্র। তো হুমায়ুন এটার একটা আরেকটা মানে এটাকে একটু কি বাংলাসাইজড করেছেন আমি বলবো না, যে তার একটা টুল ছিল শুনেছি তার ঘরে, যে টুলে তিনি লিখতেন, মানে একটা নিচে বসে? চৌকি, হ্যাঁ, নিচে বসে ওই চৌকিতে লিখতেন, চৌকিতে লিখতেন, একটা ফ্লোরে বসে। এবং তার আড্ডাবাজি, তার ঘরে লোকজন তার ঘরে ইনভাইটেড হতো, এবং তিনি সেখানে আসলে তার জগৎটা ছিল তার ঘর। মানে তিনি হুমায়ুন লেখার জন্য ফিল্ড ওয়ার্ক করেছেন আমি শুনিনি কখনো, মানে এরকম শোনা যায় না। শোনা যায় না। শোনা অথচ যায় না। তিনি যখন একটা গ্রামের বর্ণনা দিচ্ছেন, আপনার বিশ্বাস করতে মানে কষ্ট হবে যে তিনি গ্রামে যাননি, মানে সরাসরি গিয়ে ওই সময়ে নোট হ্যাঁ, না নিয়ে তিনি তিনি লিখেছেন। লিখেছেন। এটা খুব কঠিন হবে বাবা। এইটা আমার কাছে সবসময় অবিশ্বাস্য মনে হয়, যে তিনি কিভাবে পারলেন, যেখানে আমাদের লেখকরা মানে এটা একেবারে আপনার ধরেন রাশিয়ান উপন্যাসের প্রভাবের কারণেই হোক, লাতিন আমেরিকার প্রভাবের কারণেই হোক, আমাদের ইলিয়াস ভাই থেকে সবাই ফিল্ড ওয়ার্ক করাটা, এমনকি মডার্নিস্ট সিরিয়াসনেসও কিন্তু এটাকে প্রভাব হ্যাঁ, করে খানিকটা। এক্স্যাক্টলি। প্রভাব সো যে করে। আপনাকে ফিল্ডে যেতে হবে, ডেটা নিতে হবে, তারপর লিখতে হবে। মানে রাইটার্স আর প্রাইমারিলি সোশ্যালজিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট, এটসেট্রা। হুমায়ুন হচ্ছে এই এন্টায়ার পরিচয়গুলোকে বাইপাস করে গেছে। আলাদা। সো এই যে জিনিসটা, ওকে যে ভদ্রলোক সমাজ যে ওকে নানান ধরনের ডিস্টার্ব করেছে, এটার কারণও কিন্তু এটা একটা বড় কারণ যে আপনি কিভাবে লিখবেন, হ্যাঁ। আপনি জানেনই না। আচ্ছা, কিন্তু কথাটা হলো যে আমরা এন্টার যে ফেনোমেনার মধ্যে আমরা ছিলাম, আমরা হয়তো এদিক থেকে আমাদের একটা অভিজ্ঞতা আছে যে আমরা হুমায়ুনের এই ফেনোমেনাটা দেখেছি, বিরোধীরা দেখেছি, বইমেলা দেখেছি, নাটক দেখেছি, সিনেমা দেখেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখনকার জেনারেশন তো সেটা দেখে নাই, এবং সেই বাস্তবতার মধ্যেও নাই। তাহলে তারা হুমায়ুনকে কিভাবে নেবে বা দেখবে, বা আদৌ দেখার দরকার আছে কিনা, অথবা দেখে কিনা, এটা একটা বিবেচনা হতে দেখেন, পারে। আপনি এই জায়গাটা দেখবের চেয়ে, আমি ধরেন আমরা এখনকার জেনারেশনের দুইটা এক্সপ্রেশনকে যদি আমরা চিন্তা করি, একটা হচ্ছে পলিটিক্যাল এক্সপ্রেশন, একটা হচ্ছে 18-র কোটা এবং 24-এর যে আন্দোলন। আপনি খেয়াল করে দেখবেন, এটা আমি ব্যাখ্যা করতে কতটা পারবো আমি জানি না, আমার একটা ইনটুইটিভ আন্ডারস্ট্যান্ডিং আছে যে এই জেনারেশনের কোথাও কোনো জেনেটিক একটা ফরমেশনের মধ্যে কোথাও না কোথাও হুমায়ুন আহমেদ আছে, একটা ফ্রেশ লুক কিন্তু আছে এই জেনারেশনের। আমি আপনার সঙ্গে এই বিষয়ে আমি সম্পূর্ণ একমত। তার কারণ হলো, এটা তো আসলে যে কোনো কমিউনিটির ক্ষেত্রে খুব রেয়ারলি ঘটে যে লাখ লাখ লোক
একদম লিটারেরি একটা বই তো আসলে হুমায়ুনের বই ধরেন 1.5 লাখ বিক্রি হচ্ছে একটা বই, 1 লাখ বিক্রি হচ্ছে একটা বই। তো একটা বই তো জেনারেলি আসলে অনেকেই পড়ে, আগের দিন আরো বেশি, কিন্তু একটা বই 10 জন পড়ে আসলে। তার মানে হলো আক্ষরিক অর্থে কিন্তু লাখ লাখ লোক একটা দৃষ্টিভঙ্গি, একটা ক্যারেক্টারাইজেশন, একটা ইমাজিনেশন, দেশ সম্পর্কে ধারণা, কমিউনিটি সম্পর্কে ধারণা, উন্নতি সম্পর্কে ধারণা, এগুলো অনবরত পড়ছে, হ্যাঁ, আলাপ আলোচনা করছে, ভিজুয়ালাইজ হচ্ছে, সেগুলো দেখছে, হ্যাঁ, এর মধ্য দিয়ে বড় হচ্ছে। ওটার তো গভীর প্রভাব পড়ার কথা। এবং ডেফিনেটলি আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, আমি এইভাবেই ভাবি যে এর প্রভাবটা পড়েছে। এবং এটা হচ্ছে এই জেনারেশন যারা তাদের আগের জেনারেশন অর্থাৎ তাদের বাবারা জাস্ট ইমিডিয়েট আগের চাচারা জেনারেশন পড়েছে হুমায়ুনের মানে ডিরেক্ট রিডার, এবং ওই বাতাবরণে তাদের আসলে পারিবারিক বলয়টা তৈরি হয়েছে। হুমায়ুন আসলে বেসিক্যালি তাদের মানে কালচারটা তৈরি করেছে, হাউস হোল্ড কালচারটা, যেখান থেকে এই বাচ্চারা বেড়ে উঠেছে। বলে নেসেসারিলি হয়তো বাচ্চারা সরাসরি হুমায়ুন পড়ে নাই, কিন্তু ওই কালচারের মধ্যে বড় হয়েছে। যেমন ভাবে আমরা ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা দেখিনি, বা হয়তো অনেকে আছে বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুর পড়েনি, কিন্তু তার ওই কালচারের মধ্যে বড় হয়েছে। চারপাশ থেকে So, একটা হুমায়ুন হেজিমনি কিন্তু আমাদের মধ্যবিত্ত সমাজে তৈরি হয়েছে, এবং এই হেজিমনির কারণে কিন্তু এই যে ছেলে মেয়েগুলো ফ্রেশ কোয়েশ্চেন করা, উইয়ার্ড কোয়েশ্চেন করা, স্লোগানগুলোর মধ্যে আপনি দেখবেন আপনি খুব হুমায়ুনীয় স্লোগান কিন্তু আছে। আমি মনে করি যে আপনি একটা অসাধারণ প্রসঙ্গ তুলেছেন। এটা আমি এইভাবে এক্সপ্রেস করি নাই। আমার চিন্তা আপনার সঙ্গে একদম এরকমই, কিন্তু আমি এইভাবে প্রকাশ করি না। কিন্তু আসলে এটা ঠিক যে এইভাবে ভাবার অবকাশ আছে, খুব ভালো অবকাশ আছে। কিন্তু একটা ধরেন রিয়েলিটি তো পরিবর্তিত হয়ে গেছে। আমার নিজের খুবই হার্শ থিসিস হলো যে হুমায়ুন হলেন 70s এবং 80s এর লেখক বেসিক্যালি। 90 পরবর্তী আমাদের এখানে যে পপ কালচারের ব্যাপারটা বিকশিত হয়েছে, আমাদের এখানে যে লিবারেল ইকোনমির ব্যাপারটা বা নিউ লিবারেল ইকোনমির ব্যাপারটা বিকশিত হয়েছে, আমার নিজের হার্শ বিবেচনা হলো যে হুমায়ুন সেই ব্যাপারটাকে 70 এবং 80-র দশকের মতো অত অথেন্টিকলি ধরতে পারেননি। তিনি লিখেছেন এবং এই উপাদানগুলো তার মধ্যে আছে, কিন্তু 70-80-র দশকের তিনি যেমন জেনুইন, হ্যাঁ, এটার পরে তিনি ওই জিনিসটা ক্যাপচার ধরতে পারেননি। এখনকার ধরেন যে বাস্তবতা আসলে অনেক দূর, আরো অনেক দূর পরিবর্তিত হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে এই পরিস্থিতিতে আমাদের বিপুল পরিমাণ তরুণ তরুণী হুমায়ুন পড়বে, হুমায়ুনকে মুখোমুখি হবে আমার ধারণা। তার একটা কারণ খুবই বাস্তবসঙ্গত। সেটা হলো হুমায়ুনের পরিবার বোধহয় একটু ঝামেলা করছে যে তার বইগুলো সিনেমা তৈরি করার জন্য যারা চাচ্ছে তাদেরকে ঠিক মতো দিতে যাচ্ছে না। আমি পাবলিকলি এটা বলতে বাধ্য হচ্ছে, আমার কাছে একাধিক ইনফরমেশন আছে যে ওরা এত টাকা চায় যে এটা আমাদের কোনো সিনেমা তৈরিকারীর পক্ষে এত ইনভেস্ট করা আসলে পসিবল না। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, হুমায়ুনের কিন্তু যে 3 শতাধিক বই, এটার প্রত্যেকটা কিন্তু সিনেমা হওয়ার জন্য বসে আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। সিনেমা হতে পারে, স্টেজ নাটক হতে পারে। যখন এই সিনেমাটা ধরুন হবে, আমি তার পরিবারকে বলবো যে এবার উদার হতে, আমি অনুরোধ করব যে হুমায়ুন যে ঠিক আমাদের বাংলাদেশের সম্পদ হিসাবে আমি বলবো যে এখনো অব্যবহৃত, এবং তার কারণ আমি আমার বইতে বলেছি, আমি কথা বলছি না, আজকেও কিছু কারণ দেখালাম যেটা অব্যবহৃত, আরো প্রচুর পরিমাণে পটেনশিয়াল, যে হুমায়ুনকে উনি তো লিখে মারা গেছেন, কিন্তু তাকে আমরা কমিউনিটি হিসেবে কিভাবে ব্যবহার করব। ধর দেখ, একেবারে তুলনার জন্য বলছি না, যে শেক্সপিয়ারকে ধরেন 100 রকমে ইংরেজিতে ব্যবহার করে, সাহিত্যিক মানের কোনো তুলনা করছি না। তো তাহলে একটা বড় লেখককে তো আসলে একটা কমিউনিটি ব্যবহার করে বিচিত্রভাবে। রবীন্দ্রনাথকে আমরা বিচিত্রভাবে ব্যবহার করেছি, হুমায়ুনকে আমাদের বিচিত্রভাবে ব্যবহারের স্কোপ আছে, অসাধারণ সব স্কোপ আছে। তার মধ্যে একটা প্রত্যক্ষ জিনিস বললাম, সেটা হলো যে তার আসলে সমস্ত বই, তারপরে হলো ছোট গল্প, এমনকি তার জীবনী, এমনকি তার ভ্রমণ কাহিনী, এমনকি তার তুচ্ছ এক্সপিরিয়েন্স নিয়ে যে লেখাগুলো সব আসলেই অসাধারণ। হ্যাঁ, তার ধরেন যে লেভেলের মতো বই, এগুলো সবই ভিজুয়ালাইজ হওয়ার জন্য বসে আছে। আমি তার পরিবারকে অনুরোধ করবো যে তারা যেন এবারে উদার হয়। এখন যখনই এটা ভিজুয়ালাইজড হবে, যে কোনো ফর্মে, ফুল সিনেমা হতে হবে তা না, আজকাল ইয়াং পিপল অসংখ্য ফর্মে আসলে ভিজুয়ালাইজেশন করে, তখন কিন্তু হুমায়ুন নতুনভাবে আবার আবিষ্কৃত হবে। হ্যাঁ, ইট হ্যাজ পটেনশিয়ালস টু বি কনভার্টেড ইনটু কন্টেম্পোরারি। ডেফিনেটলি, মানে এটা প্রথম কাজ হচ্ছে যে আপনার 70s, 80s এবং 90s এর একটা পর্যায় পর্যন্ত এই সময়টাকে বোঝা। আপনার কাছে আর কোনো রিসোর্স নাই। এক্স্যাক্টলি, আর কোনো রিসোর্স, ওটা একটা সেকেন্ড জিনিস। হ্যাঁ,
ওটা একটা সেকেন্ড থিং যেটা হুমায়ুন কন্টেম্পোরারি হয়ে উঠবে, যে আপনাকে তো বাংলাদেশ বুঝতে হবে। বুঝতে হবে। বাংলাদেশ বুঝতে হলে এটা লম্বা সময়, 70, হ্যাঁ। 80, 90, আপনি আরো কিছু পাবেন, সোশ্যোলজি আছে, হিস্ট্রি আছে, পত্রপত্রিকা আছে, কিন্তু এটা বোধহয় বলা যাবে এক্সাজারেশন না করে যে বেস্ট ডকুমেন্টেশনটা আসলে হুমায়ুন আহমেদের লেখায় আছে। হ্যাঁ। ফলে আপনাকে বাংলাদেশ নিয়ে যখন আপনি সোশ্যোলজি করবেন, হ্যাঁ, আপনি হিস্ট্রিটা করবেন, কালচারাল হিস্ট্রিটা করবেন, আপনি মানুষকে বোঝার জন্য কোনো স্টাডি করবেন, তখন আপনাকে অ্যামাং মেনি আদার থিংস খুব গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে হুমায়ুনের কাছে যেতে হবে, এবং দাস ইট উইল বি রিজেনারেটেড। এবং সেটা পরিবার যদি না, ডেফিনেটলি আমিও আপনার সাথে একমত যে পরিবারকে আহ্বান করব যে হুমায়ুনকে উন্মুক্ত করা দরকার। হুমায়ুন আসলে হুমায়ুনের প্রাসঙ্গিকতা আছে, এবং প্রাসঙ্গিকতার ক্ষেত্রে একটা খুবই নিষ্ঠুর নির্মম নিয়মও আছে। প্রকৃতি শূন্যস্থান কিন্তু পছন্দ করে না। আপনি যদি আটকে রাখেন, একসময় অন্য কিছু দিয়ে এটা ভরাট হয়ে যাবে। সো হুমায়ুনকে যদি আমরা মুক্ত না করি, তো হুমায়ুনের জায়গায় হয়তো আমরা অন্য কোনো লেন্স দিয়ে জগৎ দেখতে শুরু করব, যেটা হয়তো আমাদের সামগ্রিক লিটারারি স্বাস্থ্যের জন্য, ইভেন আমাদের ক্ষতিকর হবে, ইনসাইটের জন্য ক্ষতিকর হবে। এবং ওটা হয়তো কোট আনকোট ইনফেরিয়র হতে পারে, যে Inferior আমাদের হতে হয়তো পারে। বেটার জিনিস আছে, হ্যাঁ, আমরা ওটা না পাওয়ার কারণে আমরা একটা খারাপ জিনিস অন্য বা একটা visualize জিনিস করছি, অন্যভাবে সিনেমা বানাচ্ছি। দেখছি। তার সেটা মানে দরকার। তার মানে আমরা বোধহয় বলতে পারি যে আমরা এখনকার আজকে যারা নতুন প্রজন্ম, তারা তো হুমায়ুন আহমেদের ফেনোমেনার সঙ্গে পরিচিত নয়, কিন্তু এটা শোনার সুযোগ আছে, এটা জানার সুযোগ আছে। একই সঙ্গে আমরা বললাম যে ভিজুয়ালাইজড হওয়ার মাধ্যমে, এবং আরেকটা হলো যে সোশ্যোলজিক্যাল কালচারাল নানা ধরনের স্টাডির মাধ্যমে হুমায়ুন হয়তো প্রাসঙ্গিক থাকবে। কিন্তু একটা তথ্য কিন্তু এটা, আমার ধারণা দর্শকরা যারা যারা এটা দেখছেন, তারাও এটা জানেন যে এখনো কিন্তু এককভাবে যদি লেখক হিসেবে বলি, হুমায়ুনের মৃত্যুর পরে আজ পর্যন্ত প্রত্যেকটা মেলায় লেখক হিসেবে কিন্তু সংখ্যায় হুমায়ুন আহমেদের বই সবচেয়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। বিক্রি হয়। এবং সেটা যারা দ্বিতীয় তৃতীয় আছে তাদের চেয়ে ফার এগিয়ে, অনেক দূর বেশি। এক্স্যাক্টলি। মানে হয়তো ওই লাখ আর নাই, এক মেলায় 50,000 এক বই বিক্রি হচ্ছে সেটা নাই, কিন্তু এখনো কয়েক হাজার বই কিন্তু প্রত্যেকটা বই বিক্রি হচ্ছে, এবং স্টলের সামনে আমরা সেই তার মানে এই জেনারেশনের ভিড়টা কিছু দেখতে ছেলে মেয়ে তো পাচ্ছি। পড়ে আসলে। পড়ছে, এবং এক হলো যে আপনি জাস্ট যদি ইমাজিন করি যে এই জেনারেশনের ছেলেমেয়েরা পড়ছে, এবং আপনি খেয়াল করেন আপনার বাবার শেলফে থাকা বইগুলোর দিকে কিন্তু আপনার নজর থাকে। আপনি হয়তো পড়েন না, আপনার নজর থাকে যে এই বইগুলো আমার বাবা পড়েছে। সো একটা সময় আমার ধারণা যে এই জেনারেশন যখন, কারণ আমরা তো কি করি, আমরা আসলে আমাদের বাবাদের এক্সপিরিয়েন্সটা বুঝতে চাই, দেন আমাদের এক্সপিরিয়েন্সটা আসলে সেন্স মেক করে। তো আমার মনে হয় যে তারা যেহেতু সবকিছু অকুপাই করতে পারে, বিকজ জেনারেশনের তো একটা মানে কি বলা যায়, তাদের একটা আছে, তাদের একটা অধিকার আছে। সো আমি যদি ওই অধিকারের জায়গা থেকে মনে করি যে একটা সময় তারা যে কোনো ফরম্যাটে, মানে ফরগেট অ্যাবাউট লিগ্যাল থিংস, সেটা হয়তো তারা তাদের মতো করে করবে। আর কপিরাইটেরও তো একটা লিমিট আছে, এটা কপিরাইট আপনি কতদিন ধরে রাখবেন। তো আমি মনে করি যে তারা যখন তাদের বাবাদেরকে বুঝতে চাবে, আমরা যেমন এই একটা বয়সে এসে আমি আমার বাবাকে বুঝতে চাই, যেটা হয়তো আরো আগে চাইতাম না। এখন যেমন মনে হয় যে আচ্ছা, বোঝার চেষ্টা করি আমার বাবা কেন এরকম ছিলেন, এরকম কেন করেছেন, এই কম্প্রোমাইজটা কেন করেছেন। তো তখন কিন্তু তার শেলফে থাকা বইগুলোই হচ্ছে তার পার্সোনাল মেমোরির বাইরে, তার শেলফে থাকা বইগুলো তাকে ক্লু দেবে। হ্যাঁ, তো এখন আমি মনে করি যে এইভাবে এই জেনারেশন হুমায়ুনকে রিক্যাপচার করবে। আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আরেকটা কথা বলি, আমি প্রচুর বাংলাদেশের নাটক দেখি ইউটিউবে। নাটকে কিন্তু এখন পর্যন্ত হুমায়ুন ধারার একচ্ছত্র আধিপত্য আছে। ওই জিনিসই রিপ্রোডিউসড, মানে আমি বলবো না যে একেবারে এখনকার লোকেরা কৃতিত্ব দেখাতে পারছে না, অমুক তমুক, এটা ইত্যাদি না, কিন্তু কতগুলো ব্যাপারে মানবিকতা, ফ্যামিলি রিলেশন, প্রেম সম্পর্ক, হুমায়ুন কিন্তু এখনো ব্যাপকভাবে আছে আমাদের নাটকে। আমি আমার নিজের দেখার হুমায়ুনের রিপিটেশনস বা হুমায়ুনের কতগুলো জায়গায়, যেমন ধরো ফ্যামিলি, ঠিক আছে, হুমায়ুন তো এক্সট্রাঅর্ডিনারি ফ্যামিলি রিলেশনের যে ব্যাপার, এবং প্রেমের যে বৈচিত্র্য এবং গভীরতা, এবং একদম ফ্যামিলি কিংবা মানুষের সম্পর্কের মধ্যে ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে যখনই এমন এখনকার নতুন প্রজন্ম নাটক বানাতে যাচ্ছে, সিনেমা বানাতে যাচ্ছে, তখন কিন্তু সে ওই আর্কিটাইপটা, ওই স্ট্রাকচারটা নানানভাবে রিপ্রোডিউস করছে। এটা একটা বড় লেখকের শক্তির মত্তার পরিচয়। হুমায়ুনও আগের নানান জনকে সেভাবে নিশ্চয়ই রিপ্রোডিউস করেছিলেন। ফলে আছে, তার মানে আমরা বলতে পারি যে আমরা যে একটু আগের জেনারেশনের লোক, আমরা হুমায়ুন ফেনোমেনাকে আমাদের মতো করে উপস্থাপন করলাম, কিন্তু আমরা মনে করি যে একদিক থেকে এখনকার যে জেনারেশন,
সেই জেনারেশন থেকে হুমায়ুন বহু দূরবর্তী হয়ে যায় নাই, এবং আমরা বরং সিদ্ধান্ত নিলাম যে আরো কন্টেম্পোরারি হয়ে ওঠার যথেষ্ট পটেনশিয়াল হুমায়ুনের সাহিত্যকর্মে এবং নানান ধরনের উৎপাদনের মধ্যে আছে। আমরা যেমন হুমায়ুনকে সাহিত্যিক হিসেবে পড়া শুরু করেছিলাম, দেন আমরা দেখেছি তিনি কেউ এক্সপ্যান্ড করেছেন। পরের জেনারেশন হয়তো তাকে এন্টায়ারলি একটা পপ আইকন হিসেবে পড়ার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে, এবং তাদের পড়ার এবং দেখার ভঙ্গিটা হয়তো ভিন্ন হবে। কিন্তু একটা জাতি কিন্তু খুব বেশি পপ আইকন তৈরি করে না। আপনি একটা পপ আইকনকে আপনি ধরেন পুট অ্যাসাইড করে রাখবেন, আপনি সাইডলাইন করে রাখবেন না, আপনার এই পরিমাণ এফোর্ড করার ক্ষমতা নাই আসলে, এটা জাতি হিসেবে নাই। ফলে আমার মনে হয় যে এটা আমরা যেমন রিয়েলাইজ করছি, আমরা অতটা করছি না বিকজ আমরা ওর মধ্যে দিয়ে বেড়ে উঠেছে, মানে উই টুক দ্য মোস্ট অফ ইট না। কিন্তু নেক্সট জেনারেশন কিন্তু তারা একটা সময় এই ডিপ্রাইভেশনটা ফিল করবে, বিকজ হুমায়ুনের শূন্যতা পূরণ হয় নাই, হচ্ছে না। তারা যখন শুনবে যে এরকম একজন লেখক ছিলেন যার বইমেলায় প্রতিদিন বিক্রি হতো লাখ লাখ কপি, এবং এখনকার বইমেলায় তারা দেখছে সব এফিমেরাল রাইটার, এক বইমেলায় আছে তো পরের বইমেলায় নাই, নাট্যকার এক সিজনে ভালো তো আরেক সিজনে নাই। তো তখন তারা আসলে ফিল করবে যে আচ্ছা ঠিক আছে, এই যে কনসিস্টেন্টলি একটা লোক বাংলা সাহিত্য, সংস্কৃতি, ভিজুয়াল এবং এই টেক্সটকে একই সঙ্গে এমন দাপটের সাথে শাসন করে গেছেন, তিনি কি বার্তাগুলো দিয়েছিলেন, কি বার্তাগুলো তিনি আমাদের আগের জেনারেশনকে দিয়েছিলেন, যার প্রোডাক্ট হচ্ছে আমরা আসলে এক ধরনের। হ্যাঁ, একই সঙ্গে আরেকটা স্কোপ তো রয়েই যাচ্ছে যে তার ক্লাসিক হয়ে যাওয়া যে নভেলা, উপন্যাস এবং ছোট গল্প, মানে সাহিত্যকর্ম, সেটার বিচার বিশ্লেষণের মধ্য দিয়েও কিন্তু এটা রিজেনারেশন চিন্তা জগতের, সেটা মেবি আমাদের কাজ, সেটা আমাদের জেনারেশনের কাজ, আমরা ছাড়া আসলে এটা কেউ করবে না। আমার মনে হয় যে আমাদের উচিত হবে হুমায়ুনকে তার এই মৃত্যুদিনে মনে রাখা এবং আসলে অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টাটা করা, এবং সেটা আসলে হুমায়ুনের পঠনের কোনো বিকল্প নাই, হুমায়ুনকে বিশ্লেষণের কোনো বিকল্প নাই। আমি অধ্যাপক আজমকে ধন্যবাদ জানাই, তিনি একটি আস্ত একটি বই লিখেছেন হুমায়ুনকে নিয়ে, খুবই সিরিয়াস একাডেমিক জায়গা থেকে। আমি ব্যক্তিগতভাবে আমার কয়েকটা প্রবন্ধ আমি লিখেছি হুমায়ুনকে নিয়ে নানান সময়ে, সেই শুরুর দিকেই। তো আমরা চেষ্টা করেছি, আরও দু একজন চেষ্টা করেছেন হুমায়ুনকে নতুন সময়ের আলোকে বোঝার জন্য। তো আমাদের সময়ের আলোকে আমরা বুঝেছি, কিন্তু আমরা অন্তত এটা আমরা বলতেই পারি যে হুমায়ুনের যে প্রাসঙ্গিকতা, সেটা এই সময়ে আমরা এটা বলতেই পারি যে এই সময় এই প্রাসঙ্গিকতা হারিয়ে যায়নি, এই প্রাসঙ্গিকতা থাকবে, এবং নতুন প্রজন্ম তাদের মতো করে হুমায়ুনকে বুঝবার চেষ্টা করবে।